এই বলে কার্তিক টর্চটা বার করে নৌকার অপর প্রান্তের দিকে আলোটা ফেলবে, আর তাতে সে যা দেখবে। বৈশাখী নদীর তীরে অবস্থিত ছোট্ট একটা গ্রাম, যার নাম বিভাসপুর। এই গ্রামের বেশিরভাগ লোকেরই জীবিকা হলো মাছ ধরা, অর্থাৎ এই গ্রামের অধিকাংশ লোকই হলো জেলে। সবারই একমাত্র ভরসা হলো এই বৈশাখী নদী। এই নদীতে মাছের কোনো অভাব নেই, তবে সঠিক জায়গা আর পদ্ধতি না জানলে কপালে কিছুই জুটবে না। শীতের সময় তবুও ভোর হতে না হতেই যে যার মতো নৌকা নিয়ে বেরিয়ে পড়ে মাছ ধরার উদ্দেশ্যে। কেউ কেউ আবার সারা রাত জেগে মাছ ধরে আর ভোরের দিকে বাড়িতে ফেরে। তারপর সেই মাছ সকালে গ্রামের হাটে বেচে সংসার চালায়। এরম করেই সবার বেশ হেসে খেলেই জীবন কাটছিল। কারোর তেমন কোনো কষ্ট ছিল না। যা রোজগার হতো ওতেই ওরা আনন্দে দিন কাটিয়ে দিত। তবে সমস্যাটা শুরু হলো তাদের, যারা সারা রাত জেগে নদীতে মাছ ধরত। একদিন রাতে এই গ্রামেরই একজন জেলে কার্তিক গভীর রাতে নদীতে মাছ ধরছে। না, আজ শরীরটা আর খুব একটা ভালো লাগছে না, তার উপর ঠান্ডাটাও খুব পড়েছে। যতটা মাছ ধরা হয়েছে ওই থাক। এদিকে রাতও ভালোই গভীর, আর 1-2 ঘন্টা পরেই তো ভোর হয়ে আসবে। এই চল রে, আজ পাড়ের দিকে চল। আজ বরং বাড়ি গিয়ে বাকি সময়টা একটু বিশ্রাম নিই। পাড়ে এসে তারপর পিন্টুর ভ্যানে ওরা ওদের হাঁড়ি ভর্তি মাছগুলো রেখে বাড়ির দিকে যেতে থাকে। পিন্টুও এই গ্রামেরই একজন। সবসময় তাকে সকাল হোক কিংবা রাত এই নদীর পাড়েই দেখা যায়। জেলেদেরকে বাড়ি থেকে নদী, নদী থেকে বাড়ি, আবার হাটে পৌঁছানোর জন্যই পিন্টু সব সময় তৈরি। তাতে তারও একটু রোজগার হয়ে যায়। কার্তিক তার বাড়ির সামনে তার ভাগের মাছটুকু নিয়ে নেমে যায়, আর তারপর পিন্টু ভ্যান নিয়ে ওখান থেকে চলে যায়। শীতের রাত, চারিদিকে ঘন কুয়াশায় ঢাকা। কার্তিক মাছের হাঁড়িটা তার ঘরের বারান্দায় রেখে দেয়। যতবারই সে একটু তাড়াতাড়ি ঘরে ফেরে ততবারই সে হাঁড়িটা ঘরের বাইরেই রাখে। এইটুকু ভরসা তার আছে যে এখান থেকে এই মাছগুলোর কিচ্ছু হবে না,
আর নাইবা কেউ এগুলোকে চুরি করবে। তাও হাড়ির ওপর ভারী কিছু বস্তু দিয়ে চাপা দিয়ে তারপর কার্তিক ঘরের ভেতরে ঢুকে যায়। ভোর হয়েছে আর তার সাথে সাথেই মানুষজন বেরিয়ে পড়ছে তাদের কাজে। কেউ যাচ্ছে নদীতে মাছ ধরতে, তো কেউ যাচ্ছে হাটে তাদের ধরা মাছগুলোকে বিক্রি করতে। ততক্ষণে কার্তিকও উঠে পড়েছে। একেবারে হাটে যাওয়ার জন্য তৈরি হয়ে বাইরে এসে হাড়ির দিকে তাকাতেই সে একটু চমকে যায়। হাড়ির ঢাকনার মুখটা হালকা একটু খোলা, আর হাড়ির বাইরের দিকে কতগুলো মাছের আঁশ পড়ে আছে। আরে এ কি, আমার মাছগুলো কোথায় গেল? হাড়ির মধ্যে তো একটাও মাছ নেই। হায় রে হায়, এবার আমি কি করব? কাল অত কষ্ট করে শরীরটা খারাপ নিয়েও আমি অতগুলো মাছ ধরলাম, আর আজ একটাও মাছ নেই। এখন আমি হাটে গিয়ে কি বেচবো? হায় রে! কার্তিকের কান্না শুনে ঘরের ভেতর থেকে তার বউও বাইরে বেরিয়ে আসে। হাড়ির বাইরে কতগুলো আঁশ পড়ে আছে, যেটা হাড়িটা এখানে রাখার সময় ছিল না, আর ঢাকনাটাও একটু খোলা। কিন্তু কুকুর বিড়ালও যদি মাছগুলোকে খেত তাহলে তো মাছের কাঁটাগুলো এখানেই আশেপাশে থাকতো। তারপরে অতগুলো মাছ কি করেই বা কুকুর ও বিড়ালে খাবে? আর আরেকটা কথা, যদিও বা ওরাই এই কাণ্ডটা করে থাকে, তবুও ঢাকনাটাকে ওইটুখানি সরিয়ে এই কাজ করা সম্ভব নয়। আর এটাও সম্ভব নয় যে মাছ খেয়ে ওই ঢাকনাটা একেবারে ওরকমভাবে দিয়ে দেওয়া। এ নিশ্চয়ই মাছগুলোকে কেউ চুরি করেছে। আজ রাতে আর মাছগুলো বাইরে রাখবো না, দেখি দেখি চোর কি করে। সেদিন রাতে কার্তিক বাড়িতে এসে আর মাছের হাঁড়িটা ঘরের বাইরে বারান্দাতে রাখল না, বরং ঘরের ভেতরের এক কোণায় হাঁড়িটা রেখে দিল। এবার আর তার কোনো চিন্তা নেই, কারণ চোর তো এখানে ঢুকতে পারবেই না, বরঞ্চ কোনো বিড়ালও ঢুকতে পারবে না। কারণ কার্তিকদের জানলায় জাল লাগানো, তাই কারোর ঢোকার কোনো সুযোগই নেই। কার্তিকের মাছগুলো পরের দিন আর চুরি হয়নি। কার্তিক ভোরবেলায় উঠে তার মাছগুলো নিয়ে বেরিয়ে যায় হাটের উদ্দেশ্যে। অন্যদিকে গ্রামের আর একটা জেলে বিপ্লবের বাড়িতে সেই একই ঘটনা। ভোর হতেই বিপ্লব দেখে তার হাঁড়িতে আর একটাও মাছ নেই। গেল গেল, আমার এত পরিশ্রম সব বিফলে গেল গো। কে যে আমার এই সর্বনাশটা করলো কে জানে। ভালো হবে না, আমি বলে দিচ্ছি, একদম ভালো হবে না, পচে মরবি। দেখ দেখ তুই। হায় রে, আজ অবধি তো এই গ্রামে এসব হয়নি, হঠাৎ এসব কি শুরু হলো কে জানে। হায় হায় হায়। এরপর থেকে প্রায় প্রতিদিন রাতেই ওই একই ঘটনা ঘটতে শুরু হলো। প্রতিদিনই কারুর না কারুর বাড়িতে বাইরে রাখা হাঁড়ির মাছ চুরি হয়ে যেত। আস্তে আস্তে এই ঘটনাগুলোর কথা সারা গ্রামে ছড়িয়ে পড়ল।
তারপর থেকে কেউই আর ঘরের বাইরে হাঁড়িটা রাখত না, বরং মাছের হাঁড়িটাকে ঘরের ভেতরেই ঢুকিয়ে রাখত। কিন্তু একদিন ভোরে কার্তিক উঠে দেখে ঘরের ভেতর রাখা মাছের হাঁড়িটার ঢাকনাটাও সরানো, আর ভেতরে একটাও মাছ নেই। এ কি করে সম্ভব? ঘরের ভেতর থেকে হাঁড়ির মধ্যে রাখা মাছ হাওয়া? জানলায় লোহার জাল লাগানো সত্ত্বেও এটা কি করে হলো? এ এ এটা কোনো সাধারণ ঘটনা নয়। গ্রামের চারিদিকে একবার খোঁজ নিয়ে দেখতে হবে। এইভাবে প্রায় দিন ভোর রাতেই ওই একই ঘটনা ঘটতে থাকে। গ্রামের কেউই বুঝতে পারছিল না যে এই সব কাণ্ড কেমন করে ঘটছে। মাছ চুরি তো হচ্ছে, কিন্তু কিভাবে হচ্ছে আর কে করছে সেটা কেউ ধরতে পারছে না। কিন্তু ঘটনাটা যে খুব একটা স্বাভাবিক নয় সেটা সবাই বুঝতে পারছে। এইভাবেই একদিন সকালে গ্রামেরই একজন জোয়ান ছেলে সন্তোষ নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। হঠাৎ একটা তালগাছের তলায় কী সব পড়ে থাকতে দেখে সে থেমে যায়। তারপর সে ওই গাছটার দিকে এগোয় ওগুলো কি সেটা দেখার জন্য। আর কাছে গিয়ে সে দেখে সেখানে বেশ অনেকগুলো মাছের আঁশ, কাঁটা আর বেশ কিছু আধখাওয়া মাছের অবশেষ পড়ে আছে। আরে, এখানে এক জায়গায় এত মাছের আঁশ কাঁটা পড়ে আছে কেন? কেউ কি ফেলেছে? কিন্তু এগুলোকে দেখে তো খুব একটা বেশি পুরনো বলে মনে হচ্ছে না। হয়তো দু একদিন আগের হবে। তাহলে কি? হ্যাঁ, তার মানে মাছ চুরি তো হচ্ছে, তবে সেগুলো অন্য কোথাও বেচার জন্য নয়, বরঞ্চ খাওয়ার জন্য। যাই, এই খবরটা সবাইকে গিয়ে দিয়ে আসি। তার দিন কয়েক পর একদিন অমাবস্যায় রাতে বাইরে তখন ঠান্ডায় সব যেন জমে যাচ্ছে। আশেপাশে শুধু ফাঁকা আর ফাঁকা। কার্তিক আর রমেন তাদের নৌকা নিয়ে নদীতে মাছ ধরছে। রাত তখন 1:30 বাজে। কার্তিকরা বেশ ভালোই পরিমাণ মাছ এতক্ষণে ধরে ফেলেছে, আরও মাছ ধরার চেষ্টা করছে। এতদিন ভালোভাবে মাছ বেচে রোজগার করতে পারেনি, তবে আজ আর সেটা তারা হতে দেবে না। তারা ঠিক করেছে আজ আর বাড়ি ফিরবে না, বরঞ্চ একেবারে ভোরে মাছ নিয়ে হাটেই চলে যাবে। চারিদিক ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। নৌকার একদিকে একটা লণ্ঠন বাঁধা রয়েছে, ওর আলোতেই কিছুটা দেখার চেষ্টা করছে ওরা। আর তাছাড়াও টর্চ তো ওদের কাছে আছেই। তখনই হঠাৎ নৌকোটা একটু দুলে উঠল। কিরে, কিছু হলো না কিরে? নৌকাটা হট করে এরকম দুলে উঠল কেন রে? তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি।
কিরম একটা আওয়াজ হচ্ছে না? আওয়াজটা নৌকার মধ্যে থেকেই তো হচ্ছে। এই বলে কার্তিক টর্চটা বার করে নৌকার অপর প্রান্তের দিকে আলোটা ফেলবে, আর তাতে সে যা দেখবে। এই দৃশ্য দেখে তাদের দুজনের যেন আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার মতন অবস্থা। কোনো রকমে তারা তাড়াতাড়ি নৌকা নিয়ে ওই স্থান ত্যাগ করে বাড়ির দিকে গেল। পরের দিন ওই ঘটনার কথা কার্তিক গ্রামের সবাইকে জানালো। সে কি রে, তাহলে তো এখন পুরো গ্রামের বিপদ। বিভৎস তাকে দেখতে, শুধু মাছ না, ও চাইলে একটা মানুষকেও মেরে খেয়ে ফেলতে পারে। তাহলে এখন কি হবে? আমরা এখন কি করব? সেই সময় পাশের রাস্তা দিয়ে এই গ্রামেরই একজন তান্ত্রিক ষষ্ঠীচরণ হেঁটে যাচ্ছিলেন। এদিকে জটলা দেখে তিনি কিছুটা এগিয়ে আসেন আর বলেন, কি হয়েছে? তোমাদের মধ্যে কিসের আলোচনা হচ্ছে? আরে ষষ্ঠীবাবু, যাক আপনি এসেছেন, একদিক দিয়ে ভালোই হয়েছে। তারপর কার্তিক ষষ্ঠী তান্ত্রিককে সব কিছু খুলে বলে। ঠিক আছে, তোমরা আমাকে একটু সময় দাও, আমি দেখছি কি করা যায়, তোমরা চিন্তা করো না। এই বলে ষষ্ঠীচরণ তান্ত্রিক ওখান থেকে চলে গেলেন। বহু বছর আগে আমার বাবা যার কথা বলেছিলেন, তাহলে এটা সেই। এত বছর পর কোনো না কোনো ভাবে মুক্তি পেয়ে আবার ফিরে এসেছে। আমার বাবা তখন যেভাবে এই আত্মাকে বন্দি করেছিল, আমাকেও সেরমই কিছু একটা করতে হবে। ওদিকে ভয়ে আর কেউ রাতে নদীতে মাছ ধরতেই যায় না। সবাই সকালেই নদীতে মাছ ধরে আর হাটে সেই মাছ বেচে, কিন্তু দিনের বেলায় রাতের মতো আর অত ভালো পরিমাণ মাছ পাওয়া যায় না। তাই সব জেলেরাই খুব চিন্তায় আছে। মনে হয় এই গ্রামে আর বেশি দিন মাছ ধরে সংসার চালানো যাবে না, আমাদের অন্য কিছু ব্যবস্থা করতে হবে। তোমাদের আর কোনো ব্যবস্থা করতে হবে না, এবার যা করার আমি করব। আরে ষষ্ঠীবাবু, তোমরা শুধু আমি যেরকম বলবো সেরকম করবে। আমরা আমরা আবার কি করব? ভয় পেও না, সেরকম কিছু নয়, শুধু
কালকে আবার দুটো নৌকা নিয়ে গভীর রাতে ওই নদীতে যেতে হবে। একটা নৌকাতে বেশ কয়েকটা মাছ রেখে দেবে, আরেকটা নৌকাতে তোমরা থাকবে, আর মাছ রাখা নৌকাটায় আমি থাকবো। আর তারপর কথা মতো পরের দিন রাতে দুটো নৌকা নিয়ে গ্রামের কয়েকজন আর ষষ্ঠী তান্ত্রিক নদীর মাঝের দিকে যেতে লাগলো। এক জায়গায় এসে ষষ্ঠীতান্ত্রিকের নৌকাটা থেমে গেল। এই নৌকায় কোনো আলো নেই। বাকিরা আরেকটা নৌকাতে বেশ কিছুটা দূরেই অপেক্ষা করছে। এরপরে কি হয় সেটা দেখার জন্য। তবে তাদের ভয়ও লাগছে। বেশ কিছুক্ষণ কেটে গেল, কিন্তু এখনো কিছুই হয়নি। ষষ্ঠীচরণ তান্ত্রিক ভালো করে এদিক ওদিক দেখছে আর অপেক্ষা করছে তার আসার। এদিকে নৌকার একদিকে কতগুলো মাছ রাখা রয়েছে তার জন্য। তখনই ষষ্ঠীচরণ তান্ত্রিক নিজের গায়ের চাদরটা খুলে তার পাশে রেখে দেন। চারিদিকে শীতের জন্য কুয়াশায় ঢাকা। আশেপাশে নিস্তব্ধের ছায়ায় নদীর জলের কলকল শব্দও যেন তীব্রভাবে কানে লাগছে। দূরে পার থেকে কুকুরের ডাক ভেসে আসছে। হঠাৎ জলের মধ্যে যেন কিরকম একটা আওয়াজ হয়ে উঠল। ষষ্ঠী তান্ত্রিকের নৌকাটাও যেন একটু দুলে উঠল। ষষ্ঠী তান্ত্রিক এবার ভালোভাবেই বুঝতে পারল যে সে এতক্ষণ যার জন্য অপেক্ষা করছিল সে এসে গেছে। অন্ধকারের মধ্যেও ভালো করে তাকে দেখার চেষ্টা করল সে। তার মনে এখন কোনো ভয় নেই। তুই মাছ খেতে ভালোবাসিস না? আরো মাছ আছে, খাবি? আরো মাছ আছে, খাবি? তাহলে এদিকে আমার কাছে আয়। এই যে এই ঘটিটাতে ঢুকে পড়, তারপর আমি তোকে মাছের কাছে নিয়ে যাব। অনেক মাছ। তখনই ওই ছায়া মূর্তিটা ওই ঘটিটার মধ্যে ঢুকে গেল, আর তান্ত্রিকও সাথে সাথে ঘটিটার মুখ আটকে দিল। হয়েছে, হয়েছে, কাজ হয়েছে। পরের দিন তান্ত্রিকের কথায় গ্রামের নদীর পাশের একটা জায়গায়
যেখানে মানুষজনের সেরকম যাতায়াত নেই, সেখানেই মাটি খুঁড়ে ওই ঘটিটা ওখানেই পুঁতে দেওয়া হয়। তারপর থেকে আর গ্রামের জেলেদের কোনো অসুবিধা হয়নি।